Crime Report 24. আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। প্রাইম রিপোর্ট 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। বিশ্ববাজারে আরও কমল তেলের দাম। ইরানের সঙ্গে আরেকবার আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র। এমন সম্ভাবনা জাগার পর দ্বিতীয় দিনের মতো কমেছে তেলের দাম। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তেলের বাজারে অস্থিরতা এবং শঙ্কা বেড়েই চলছে। রাশিয়ার যে চালে ভেস্তে যেতে পারে হরমুজ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে এক গভীর ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের প্রধান বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এবং চীনের জ্বালানি সংকট মোকাবেলায় রাশিয়ার প্রকাশ্য অঙ্গীকার বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। চীন সফরে যাচ্ছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের প্রথমার্ধেই চীন সফর করবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইসরায়েলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ। চুরি করা ইউক্রেনীয় শস্য বহনকারী একটি রুশ জাহাজকে হাইফা বন্দরে ভিড়তে দেওয়ার অভিযোগে ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন। ইসরায়েলে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইভজেন কর্নিচুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল খুশি হতো না যদি আমরা ইরান থেকে কেনাকাটা শুরু করতাম। আমরা তা এড়িয়ে চলি। একইভাবে রাশিয়া সম্পর্কেও আপনাদের কাছ থেকে একই আচরণ আশা করি। নতুন করে বৈঠকের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পর যা বলল ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন আলোচনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামাবাদে আগামী 2 দিনের মধ্যে কিছু হতে পারে। তবে ইরান জানিয়েছে এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। খবর বিবিসি। ইরান যুদ্ধের কারণেই ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের। জেলেনস্কি। ইরানে চলমান যুদ্ধের কারণে মার্কিন শান্তি আলোচকদের ইউক্রেনের জন্য সময় নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার 14 এপ্রিল জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে ZDFকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। বিশ্ববাজারে আরও কমল তেলের দাম। ইরানের সঙ্গে আরেকবার আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র। এমন সম্ভাবনা জাগার পর দ্বিতীয় দিনের মতো কমেছে তেলের দাম। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তেলের বাজারে অস্থিরতা এবং শঙ্কা বেড়েই চলছে। খবর দি ইকোনমিক্স টাইমসের। বুধবার 15 এপ্রিল বাংলাদেশ সময় সকাল 7টার দিকে ব্রেন্ট ক্রুড ফিউচার্স 52 সেন্ট বা 0.55% কমে ব্যারেল প্রতি 94.27 ডলারে নেমে আসে। আগের সেশনে এটি 4.6% কমেছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম $1.04 বা 1.1% কমে 90.24 ডলারে দাঁড়িয়েছে। মূলত মঙ্গলবার 14 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বাসের পর দামে এই পতন দেখা গেছে। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলা সংঘাত শেষ করতে আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে আবার শুরু হতে পারে আলোচনা। গত সপ্তাহে আলোচনা ভেঙে যাওয়ার পর ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। তবে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় আশা করা হচ্ছে এতে অপরিশোধিত তেল ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক হতে পারে। ব্রোকারেজ প্রতিষ্ঠান ম্যাকুয়ের জানিয়েছে, উত্তেজনা কমলেও তেলের দাম 85 থেকে 90 ডলারের মধ্যে স্থিতিশীল থাকতে পারে। ধীরে ধীরে $110 দিকে যেতে পারে। যদি হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ স্বাভাবিক না হয় এবং এপ্রিল জুড়ে বিঘ্ন চলতে থাকে, তাহলে ব্রেন্ট তেলের দাম $150 পর্যন্ত উঠতে পারে। কোটাক সিকিউরিটিজের কায়ানাক চেনওয়ালার মতে, স্বল্পমেয়াদে তেলের দাম $120 পর্যন্ত যেতে পারে এবং সংঘাত চলতে থাকলে $150ও ছুঁতে পারে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলে তেলের বাজার অস্থিরই থাকবে এবং দাম বাড়ার দিকেই ঝোঁক থাকবে।
বিশেষ করে হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকুচিত থাকবে, যা ব্রেন্ট ও WTI দুটোর দামই বাড়িয়ে দেবে এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ বাড়াবে। রাশিয়ার যে চালে ভেস্তে যেতে পারে হরমুজ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে এক গভীর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের প্রধান বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এবং চীনের জ্বালানি সংকট মোকাবেলায় রাশিয়ার প্রকাশ্য অঙ্গীকার বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের এ পদক্ষেপ একটি উচ্চ ঝুঁকিপূর্ণ কৌশল, যার প্রভাব মার্কিন অর্থনীতি থেকে শুরু করে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতেও পড়তে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে বর্তমানে কোনো বাণিজ্যিক জাহাজ প্রবেশ বা প্রস্থান করতে পারছে না। গত সোমবার থেকে কার্যকর এই অবরোধ বাস্তবায়নে মার্কিন নৌবাহিনী ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই অভিযানে 15টি আধুনিক যুদ্ধজাহাজ, যার মধ্যে একটি সুপার ক্যারিয়ার এবং 11টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে, পাশাপাশি কয়েক ডজন F-35 যুদ্ধবিমান এবং 10,000-এর বেশি মার্কিন মারিন ও এয়ারম্যান মোতায়েন করা হয়েছে। সেন্টকম দাবি করেছে, ইতোমধ্যে অন্তত 6টি বড় মালবাহী জাহাজকে থামিয়ে তাদের গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে। যদিও একটি জাহাজ অবরোধ এড়িয়ে গেছে বলে গুঞ্জন উঠলেও মার্কিন পক্ষের দাবি অনুযায়ী সেটি এখনও হরমুজ প্রণালীর ভেতরে আটকে রয়েছে। বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এবং সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 25% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। চীন বর্তমানে ইরানি তেলের অন্যতম বৃহৎ ক্রেতা। বলা হয়, বেইজিংয়ের জ্বালানি চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ ইরান থেকে পূরণ হয়। যুক্তরাষ্ট্রের নতুন অবস্থান অনুযায়ী চীন এখন আর ইরানি তেল আমদানি করতে পারবে না, যা বেইজিংকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপে ফেলেছে। এদিকে চীনকে জ্বালানি সংকটে ফেলতে ওয়াশিংটনের এই কৌশলের মধ্যেই রাশিয়া নতুন অবস্থান নিয়েছে। বেইজিং সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভ জানিয়েছেন, মস্কো চীনের জ্বালানি ঘাটতি পূরণে সক্ষম এবং দুদেশের সম্পর্ক যে কোনো পরিস্থিতিতেই স্থিতিশীল থাকবে। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই ঘোষণা চীনা বাজারে তাদের প্রভাব আরও শক্তিশালী করার কৌশল হিসাবে দেখা যেতে পারে, যা যুক্তরাষ্ট্রের অবরোধের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই নৌ অবরোধের লক্ষ্য শুধু ইরানের ওপর চাপ সৃষ্টি নয়, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা। যদি এই কৌশল সফল হয়, তবে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের ব্যবস্থার ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। তবে দীর্ঘস্থায়ী হলে এর অর্থনৈতিক ও সামরিক ব্যয় যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, এই সংকট দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে পরিবহন, পণ্যদ্রব্যের মূল্য এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতিতে। বিশেষ করে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো এর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় জ্বালানির দাম বাড়লে রাজনৈতিক চাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে হরমুজ প্রণালীতে টান উত্তেজনা বিরাজ করছে। একদিকে মার্কিন নৌবাহিনীর নজরদারি ও অভিযান, অন্যদিকে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আগামী দিনগুলোতে চীন রাশিয়া জোটের অবস্থান এবং ইরানের সামরিক প্রতিক্রিয়ায় নির্ধারণ করবে এই সংকট কোন দিকে গড়াবে, বড় যুদ্ধের দিকে নাকি নতুন ভূ রাজনৈতিক সমঝোতার দিকে। চীন সফরে যাচ্ছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের প্রথমার্ধেই চীন সফর করবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার 14 এপ্রিল শুরু হওয়া বেইজিং সফর শেষে বুধবার এই তথ্য জানান তিনি। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সহ বিভিন্ন গণমাধ্যমকে ল্যাভরভ বলেন, সফরের কর্মসূচি এখনও চূড়ান্ত না হওয়ায় বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। তবে এই সফরের মধ্যে দিয়ে 2001 সালের জুলাইয়ে স্বাক্ষরিত চীন রাশিয়া মৈত্রী চুক্তির নবায়ন হবে। তিনি আরও জানান, পুতিনের আসন্ন সফরের কর্মসূচি প্রণয়নে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে মস্কো। দুদিনের সফরে ল্যাভরভ মঙ্গলবার তার চীনা সমকক্ষ ওয়াং ই এর সঙ্গে বৈঠক করেন। এরপর বুধবার সকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এবছর চীন রাশিয়া কৌশলগত সমন্বয় অংশীদারত্বের
30 বছর এবং দুই দেশের মৈত্রী চুক্তির 25 বছর পূর্তি হচ্ছে। রাশিয়ার দৈনিক ভেদোমস্তি জানিয়েছে, পুতিনের এ সফর মে মাসের দ্বিতীয়ার্ধে হতে পারে। প্রাথমিকভাবে 18 মেয়ের সপ্তাহকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীনের সম্পর্ক আরও জোরদার হয়েছে। গত বছর দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $220 বিলিয়ন পৌঁছায়। সবশেষ গত সেপ্টেম্বরে চীন সফর করেন পুতিন। সে সময় তিনি তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেন এবং বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজেও উপস্থিত ছিলেন। ইসরায়েলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ। চুরি করা ইউক্রেনীয় শস্য বহনকারী একটি রুশ জাহাজকে হাইফা বন্দরে ভিড়তে দেওয়ার অভিযোগে ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন। ইসরায়েলে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইভজেন কর্নিচুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল খুশি হতো না যদি আমরা ইরান থেকে কেনাকাটা শুরু করতাম। আমরা তা এড়িয়ে চলি। একইভাবে রাশিয়া সম্পর্কেও আপনাদের কাছ থেকে একই আচরণ আশা করি। কর্নিচুক জানান, গত 27 মার্চ তিনি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগে প্রমাণ জমা দেন যে জাহাজটি চুরি করা শস্য বহন করছে। তবে তার দাবি, ইসরায়েল ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের আনুষ্ঠানিক অনুরোধের অপেক্ষায় ছিল। পরবর্তীতে ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল ব্রডস্কি আনুষ্ঠানিক অনুরোধ ও ইউক্রেনের আদালতের নির্দেশনা গ্রহণ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠান। কর্নিচুক অভিযোগ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয় এবং ইসরায়েলি কাস্টমস সবাই বিষয়টি জানত। অন্তত তারা আরও তথ্য না পাওয়া পর্যন্ত জাহাজটিকে বিলম্ব করতে পারত, কিন্তু তারা তা করেনি। তিনি আরও বলেন, এই ঘটনা আন্তর্জাতিক আইন ও দুই দেশের মধ্যে হওয়া চুক্তির লঙ্ঘন। বিষয়টি সমাধানে ইউক্রেন বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মধ্যেই কাজ করছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দুই নেতার মধ্যে ফোনালাপের ব্যবস্থা করার চেষ্টা করে। তবে সময়সূচি জটিলতার কারণ দেখিয়ে জেলেনস্কির দপ্তর আপাতত সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তবুও দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নতুন করে বৈঠকের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পর যা বলল ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন আলোচনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামাবাদে আগামী 2 দিনের মধ্যে কিছু হতে পারে। তবে ইরান জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। খবর বিবিসি। বুধবার 15 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে একটি কূটনৈতিক সূত্র জানায়, নতুন করে কোনো বৈঠকের বিষয়ে কোনো তথ্য নেই। যদিও তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে, কিন্তু কোনো কিছুই এখনও নিশ্চিত হয়নি। সূত্রটি আরও জানায়, আগের বৈঠক ব্যর্থ হওয়ার পরও পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 8 এপ্রিল ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি আগামী 22 এপ্রিল শেষ হওয়ার কথা। এদিকে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ প্রায় শেষের পথে। ফক্স বিজনেসের উপস্থাপক মারিয়া বার্টিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি এটি প্রায় শেষ, খুব কাছাকাছি শেষ হয়ে এসেছে। তিনি আরও বলেন, এখন যদি আমরা থেমে যাই, তাদের দেশ পুনর্গঠনে 20 বছর লেগে যাবে। তবে আমরা এখনও শেষ করিনি, দেখা যাক কি হয়। আমার মনে হয় তারা চুক্তি করতে খুবই আগ্রহী। সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় ট্রাম্প বারবার ইরান যুদ্ধকে অতীতকাল হিসেবে উল্লেখ করছেন। এতে উপস্থাপক সরাসরি প্রশ্ন করেন, যুদ্ধ শেষ হয়েছে কিনা। তার জবাবে ট্রাম্প বলেন, এটা শেষ। ইরান যুদ্ধের কারণেই ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের। জেলেনস্কি। ইরানে চলমান যুদ্ধের কারণে মার্কিন শান্তি আলোচকদের ইউক্রেনের জন্য সময় নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার 14 এপ্রিল জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে ZDF-কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। পাশাপাশি মার্কিন অস্ত্র সরবরাহে বিঘ্ন ঘটার বিষয়েও উদ্বেগ জানান তিনি। খবর,
এএফপি-এর। জেলেন্সকি বলেন, ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ অবসানে মস্কোর সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জেরেড কুশনার এই মুহূর্তে ইরানের সঙ্গে ধারাবাহিক আলোচনায় ব্যস্ত। জেলেন্সকি তাদেরকে বাস্তববাদী আখ্যা দিয়ে বলেন, তারা যুদ্ধ শেষ করার লক্ষ্যে পুতিনের আরও মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। তবে যুক্তরাষ্ট্র যদি পুতিনের উপর চাপ সৃষ্টি না করে এবং শুধু রাশিয়ার সঙ্গে নরম সুরে আলোচনা চালিয়ে যায়, তাহলে তারা আর ভয় পাবে না বলেও সতর্ক করেন তিনি। মার্চের শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাত অবসানে মার্কিন নেতৃত্বাধীন আলোচনা থমকে আছে। ফেব্রুয়ারিতে জেনেভা বৈঠকের পর রুশ ও ইউক্রেনীয় আলোচকদের মধ্যে আর কোনো বৈঠক হয়নি। জেলেন্সকি জানান, ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের বিষয়টিও বড় ধরনের বাধার মুখে পড়েছে। তিনি বলেন, যদি এই যুদ্ধ চলতে থাকে তাহলে ইউক্রেনের জন্য অস্ত্রের সরবরাহ আরও কমে যাবে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে গভীর সংকট তৈরি হবে। নরওয়ে সফরকালে এক সংবাদ সম্মেলনে জেলেন্সকি জানান, PSC-3 ইন্টারসেপ্টর মিসাইল এবং PSC-2 মিসাইল সরবরাহে নিয়ে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এসব অস্ত্র মূলত PURL কর্মসূচির মাধ্যমে কেনা হয়, যা গত বছর চালু হয়। এই কর্মসূচির মাধ্যমে ইউরোপীয় দেশগুলির অর্থায়নে ইউক্রেন মার্কিন সামরিক সরঞ্জাম পেয়ে থাকে। জেলেন্সকি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের একেবারে শুরুতেই বুঝতে পেরেছিলাম যে আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অস্ত্র সরবরাহ ধীর গতিতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের জন্য একটি অত্যন্ত কঠিন পরিস্থিতি। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের পাশে দাঁড়িয়ে ওই মন্তব্য করেন জেলেন্সকি। পরে দুই নেতা জানান, তারা উন্নত প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছেন। নরওয়ের সরকার জানায়, দুই দেশ প্রতিরক্ষা শিল্পে ক্লোচিষ্ট সহযোগিতা আরও বাড়াতে চায় এবং ইউক্রেনীয় ড্রোন এখন নরওয়েতে উৎপাদিত হবে। এর আগে মঙ্গলবার জেলেন্সকি একটি সরকারি প্রতিনিধি দল নিয়ে বার্লিন সফর করেন। সেখানে চ্যান্সেলর ফ্রেডরিক মেটস এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। উভয় পক্ষের আলোচনার মূল বিষয় পঞ্চম বর্ষে প্রবেশ করা রুশ ইউক্রেন যুদ্ধ। সে সময় দুই দেশ প্রতিরক্ষা কেন্দ্রিক একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে।